সমাস শব্দটার অর্থ সংক্ষেপ। সমাস ব্যাকরণের একটা বিস্তৃত অধ্যায়। এখন সংক্ষেপ কাদের হয়? সব কিছুরকে তো সংক্ষেপ করা যাবে না। সংক্ষেপ তাদেরই হবে পারস্পরিক অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা তার বেশি পদ সংক্ষেপিত হয়ে একটা পদে পরিণত হলে তাকে বলে সমাস। অর্থাৎ যে পদগুলোর সমাস হবে তাদের পারস্পরিক অর্থ সম্বন্ধ থাকা খুব জরুরি, না হলে সমাস হবে না। সমাসের প্রয়োজনটা কি? অনেকগুলো পদকে এক পদে সংক্ষেপিত করা, এটা সমাসের প্রয়োজন। তাহলে একটা সমাসের তিনটে ভাবে আমরা সমাসটাকে দেখতে পারি। যে পদগুলোর সমাস হবে তাদের বলে সমস্যমান পদ। তার কোনোটা পূর্বপদ মানে প্রথম পদ, কোনোটা মধ্যপদ, কোনোটা উত্তর পদ, একাধিক পদের যদি সমাস হয়। সমাসবদ্ধ যে পদটা তৈরি হয় একটা পদ, তাকে বলে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। দন্তেশ্বম দন্তেশ্বয়তা সমস্ত পদ। আর সমস্ত বা সমাসবদ্ধ পদকে ভেঙে যখন বিস্তারিতভাবে বলা হয় তাকে বলা হয় ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। প্রশ্নে কিন্তু ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য কী এই প্রশ্নও এসছে। আবার বিগ্রহ বাক্যকে কি বলে, মানে সোজা কথায় ব্যাসবাক্য বলে, এই প্রশ্নও এসেছে। সহজ প্রশ্ন একেবারে। এখন পরের প্রশ্ন যেটা এসে যায়, যেটা আলোচনা করা দরকার, যেটা মনে এসে যায় এবং সেই জন্য সেটা সিলেবাসেও আছে, সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্যটা কী? সন্ধি মানে মিলন, সমাস মানে সংক্ষেপ। সন্ধিতে মিলন হয়, দুটো পদ এক পদে পরিণত হয়। মিলন কোথায় হয়? ধ্বনিতে মিলন হয়। পূর্বপদের শেষ ধ্বনি পরপদের প্রথম ধ্বনির মধ্যে মিলন হয়, তাকে বলে সন্ধি। অর্থাৎ হিম যুক্ত আলয়, হিমের অ আলয়ের আ মিলে হিমালয় হয়েছে। গণ অ আর ঈশের ই মিলে গণেশ হয়েছে। অ আর ই মিলে এ হয়েছে। বাকি সমস্ত ধ্বনি বা শব্দ এক রয়েছে। তাহলে সন্ধি মানে ধ্বনি মিলন, সমাস মানে সব পদের এক পদে পরিণত হওয়া সংক্ষেপ। সন্ধি কেবলমাত্র পূর্বপদের শেষ ধ্বনি পরপদের প্রথম ধ্বনির মধ্যে হয়, সমাস সমস্ত পদগুলো মিলে হয়। সন্ধিতে পদগুলোর ক্রম, অর্থাৎ প্রথমটা প্রথমে, দ্বিতীয়টা দ্বিতীয়, যদি তারপরে আবার একটা পদ সন্ধি হয় তৃতীয়, তাদের ক্রম 1 2 3 বজায় থাকে। সমাসে পদের ক্রম বজায় থাকতে পারে, নাও থাকতে পারে, সম্পূর্ণ অন্য পদ আসতে পারে। সন্ধিতে সমস্ত যাদের সন্ধি হচ্ছে সেই সমস্ত পদের অর্থ সন্ধি হয়ে যাওয়ার পরেও বজায় থাকে। সমাসের যাদের সমাস হচ্ছে সেই সমস্যমান পদগুলোর অর্থ বজায় থাকতে পারে, কোনো একটা পদের অর্থ বেশি গুরুত্ব পেতে পারে, আবার সম্পূর্ণ অন্য একটা অর্থ প্রাধান্য পেতে পারে। সন্ধি আর সমাসের এটা বৈশিষ্ট্য। সন্ধিতে বিভক্তি যদি থাকে, অর্থাৎ গায়ে যদি একার লেগে থাকে, সেটাই শেষ ধ্বনি হিসেবে অংশগ্রহণ করে সন্ধি হওয়ার সময়। কিন্তু সমাসে বিভক্তি চিহ্ন লোপ হয়, যদি না হয় তাকে আমরা বলি অলোপ সমাস। সন্ধি আর সমাসের যদি দুটো পার্থক্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় বলতে বলে, তাহলে দুটো প্রধান পার্থক্য কি না, সন্ধিতে পদের ক্রম অক্ষুণ্ণ থাকে, পরপর পদগুলোর সন্ধি হয় এবং একই রকমভাবে তারা বসে। সমাসে পদের ক্রম অক্ষুণ্ণ থাকতে পারে, নাও থাকতে পারে। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, সন্ধিতে শব্দের সবকটা সন্ধিবদ্ধ পদে সবকটা সন্ধি হওয়ার আগের পদের অর্থ বজায় থাকে, কিন্তু সমাসে অর্থ বজায় থাকতে পারে, সমস্যমান পদগুলোর অর্থ পরিবর্তন হতে পারে, কোনো একটা অর্থ গুরুত্ব পেতে পারে, কিংবা সম্পূর্ণ অন্য অর্থ গড়ে উঠতে পারে। এই হলো সন্ধি এবং সমাসের সম্পর্ক। বর্তমান সিস্টেমে সমাসকে মোট 9টা ভাগে ভাগ করা যায়। দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব, নিত্য, অলোপ, বাক্যাশ্রয়। এই 9টা ভাগের নাম মনে রাখতে হবে। তার মধ্যে আগেই আমি বলেছি, যে সমাসে গায়ে বিভক্তিটা লেগে থাকে তাকেই বলে অলোপ সমাস।
যেমন গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গা হলুদ হচ্ছে না, গায়ে এটা লেগে আছে, তাই অলোপ। অর্থাৎ বিভক্তি লোপ না হলেই তাকে যে সমাসের ক্যাটাগরিতেই সে পড়ুক তাকে আমরা অলোপ সমাস বলে দেবো। এটাই হলো অলোপ সমাসের বৈশিষ্ট্য। তেলে ভাজা, তেল ভাজা হয়নি, তেলে এটা রয়ে গেছে, আমরা একে অলোপ সমাসের মধ্যে ফেলে দেব। সমাসের পূর্বপদ মানে যে পদটা প্রথমে আছে, উত্তরপদ মানে বা পরপদ যে পদটা পরে আছে। উত্তর মানে পরে। এই দুটো কখনো কখনো দুইয়ের অধিক পদের মধ্যেও সমাস হতে পারে। যেমন তুমি, আমি ও সে, তোমরা। এখানে তুমি, আমি, সে। টক, ঝাল ও মিষ্টি, টক, ঝাল, মিষ্টি। এখানে তিনটে পদ, টক, ঝাল এবং মিষ্টির সমাস হয়েছে। সমাস থেকে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সমাসটা কিভাবে হয়েছে। সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, এই প্রশ্নটা আসে। সম উপসর্গ, দন্তেস্ব ময় হসন্ত, সম উপসর্গ, তাই ড্যাশ বিয়োগ চিহ্ন, অর্থাৎ সম্পূর্বক। অস ধাতু, অদন্তেশ্বয় হসন্ত, অস ধাতু, তাই একটা ওই রুটের রাইট চিহ্নটুকু, তার সঙ্গে অ, এইভাবে সমাসটা হয়েছে। অর্থাৎ অসযুক্ত অ আস হয়েছে এবং সম উপসর্গ পরে যুক্ত হয়ে সমাস হয়েছে। সম্পূর্বক অসযুক্ত অ সমাস হয়েছে। সমাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাস হলো কর্মধারয় সমাস। কর্ম ধারণ করে যে, কর্মধারয়। এখন কর্মকে ধারণ করে, আসলে গভীর অর্থে সমস্ত কর্মের ধারণ করেন ঈশ্বর। কেন? ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার দানে গিয়েছে ভরি, রবীন্দ্রনাথের কবিতার লাইন। অর্থাৎ সমস্ত কর্ম আমরা রেখে যাব, সমস্ত কর্ম বয়ে যাবে কালের নিয়মে, সমস্ত কর্ম আমরা যা করছি তা আসলে আমাদের সঙ্গে থাকবে না জীবনের শেষে। সমস্ত কর্মই আসলে ঈশ্বরে নিবেদিত। তাই বলা হয় কর্ম করবে নিষ্কামভাবে, অর্থাৎ কর্মধারয় মানে যিনি কর্মকে ধারণ করেন, অর্থাৎ বিশেষ অর্থে ঈশ্বর বলা যায়। সমাসে কর্মধারয় কি? বিশেষ্য 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 বিশেষণ বিশেষণ বিশেষ্য বিশেষণ বিশেষণ, এই পদগুলোর যে সমাস হয় তাকে কর্মধারয় বলে। দ্বন্দ্বের সঙ্গে পার্থক্যটা কি আগে ভালো করে বুঝিয়ে দিই। কর্মধারয় হলো নীল যে পদ্ম, নীলপদ্ম, নীল যে অম্বর, অম্বর, নীলাম্বর, নীল যে আকাশ, নীলাকাশ, নীল অথচ লোহিত, নীল লোহিত। কেন নীল ও লোহিত নীল লোহিত হলো না কেন? বিশেষত বিশেষ্য বিশেষ্য। গিন্নি ও মা গিন্নিমা হলো না কেন? যিনি গিন্নি তিনি মা গিন্নিমা। সন্ন্যাসী রাজা, যিনি সন্ন্যাসী তিনি রাজা, সন্ন্যাসী রাজা হলো কেন? সন্ন্যাসীও রাজা হতে পারত। হয় না, তার কারণ সমাসে এই বিশেষ্য বিশেষ্য বা বিশেষণ বিশেষণ এরা একটা জিনিসকে মিন করছে, দুটো আলাদা আলাদা জিনিস নয়। যদি টক ঝাল মিষ্টি চানাচুরের কথা ভাবিস, তখন তার সমাসবদ্ধ পদটা হলো যা টক তাই ঝাল তাই মিষ্টি। টক ঝাল মিষ্টি, যা ঝাল তাই টক তাই মিষ্টি, অর্থাৎ আলাদা আলাদাভাবে টক ঝাল ও মিষ্টি মেশানো হয়নি, একটা পদার্থে পরিণত হয়েছে। বোঝা যাচ্ছে? যদি ঘি ভাত বলি, ঘি ও ভাত আলাদা আলাদা বোঝাচ্ছে না, একটা মাখা হয়ে গেছে, তবে সেটা ঘি ভাত, ঘি মিশ্রিত ভাত। অর্থাৎ কর্মধারয় সমাসে যাদের মধ্যে কর্মধারয় সমাস হবে তারা দুটো বিশেষ্য পদ হতে পারে, দুটো বিশেষণ পদ হতে পারে। কীরকম দুটো বিশেষ্য? যিনি গিন্নি তিনি মা, গিন্নিও বিশেষ্য মাও বিশেষ্য, নাউন তো। যিনি রাজা তিনি বাদশা, রাজা বাদশা। যিনি মাস্টার তিনি মশাই, মাস্টার মশাই। যিনি ঠাকুর তিনি দাদা, ঠাকুর দাদা। অর্থাৎ একই ব্যক্তির ওপর দুটো বিশেষ্য পদ একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই কর্মধারায় হচ্ছে। দুটো বিশেষণের মধ্যে কিরাম? একটা বিশেষণ একটা বিশেষ্য। পূর্ণচন্দ্র, পূর্ণ যে চন্দ্র। নীল আকাশ, আকাশের রং নীল, নীলটা বিশেষণ, আকাশটা বিশেষ্য। নীল যে আকাশ। মহাভারত, মহাটা বিশেষণ, ভারতটা বিশেষ্য। মহান যে ভারত বা মহা যে ভারত, মহাভারত। আবার বিশেষ্য বিশেষ্য, হেড পণ্ডিত, যিনি হেড তিনি পণ্ডিত।
অর্থাৎ স্কুলের হেড মাস্টারমশাই। নষ্ট নীর, নষ্টটা বিশেষণ, কিন্তু নষ্ট যে নীর, এক প্রথমটা বিশেষণ পরেরটা বিশেষ্য হলো, নষ্ট বিশেষণ নীর বিশেষ্য, নষ্ট যে নীর। নরাধম, উল্টে গেল, ধমটা পড়ে যাচ্ছে সমস্ত পদে, নরাধম, কিন্তু ব্যাসবাক্য কি, অধম যে নর, অর্থাৎ অধমটা বিশেষণ, নর কেমন, অধম। নরোত্তম বলি তাহলে, উত্তম যে নর, নরোত্তম, উত্তমটা বিশেষণ, নর হলো মানুষ বিশেষ্য। আবার বিশেষণে বিশেষণে কিরাম, মিঠে অথচ কড়া, একই সন্দেশ, কড়া পাকের সন্দেশ, মিঠে অথচ কড়া, মিঠে কড়া, দুটোই বিশেষণ, মিঠেও বিশেষণ, কড়াও বিশেষণ। কাঁচা আম খেলে দেখবি, কাঁচা আম খেতে খুব ভালো লাগে নুন দিয়ে, কেন, টক তো। আসলে এটাকে বলে কাঁচা মিঠে, কাঁচা অথচ মিঠে, কাঁচা হলেও ওর মধ্যে একটা স্বাদ আছে। কামরুল বলে একটা ফল হয়, সেটাও ওরকম, কাঁচা অথচ মিঠে, কাঁচা মিঠে। তাহলে একটাই বস্তুকে বোঝাচ্ছে, তার দুটো বিশেষণ, একটা কাঁচা একটা মিঠে, দুটো একটার সঙ্গে আলাদা রকম, কিন্তু দুটো একসাথে ম্যাচ করছে। অম্ল মধুর, ওই কাঁচা মিঠের মতোই, অম্ল মধুর, অম্ল অথচ মধুর, অম্ল মধুর, দুটোই বিশেষণ। নীল লোহিত, দুটোই বিশেষণ, নীলও বিশেষণ, লোহিত বিশেষণ, কিন্তু একসাথে যা নীল তাই লোহিত বলা যায় না, কারণ বিশেষ্য বিশেষ্য তো নয়, ব্যক্তি নয়। নীল অথচ লোহিত, অর্থাৎ নীল অথচ লালের আভা রয়েছে, এই হিসেবে নীল অথচ লোহিত। মুগ্ধ হলো শান্ত শিষ্ট, শান্ত এবং শিষ্ট, শান্ত অথচ শিষ্ট, দুটোই গুণ, শিষ্ট মানে ভদ্র, শান্ত মানে শান্ত, আর মানে বলার দরকার নেই। তাহলে দুটো বিশেষ্য পদ বা দুটো সর্বনাম পদের সমাস হলে কর্মধারয় সমাস হবে, দুটো বিশেষণ পদের সময় হলে মাঝখানে যে আসবে, একটা বিশেষণ একটা বিশেষ হলে ছিন্ন যে পত্র, পত্রটা বিশেষণ আর ছিন্নটা বিশেষণ, ছিন্ন যে পত্র, তখন মাঝখানে একটা যে এলো, ছিন্ন যে পত্র, ছিন্নপত্র। আবার দুটো বিশেষ্য, যিনি ঠাকুর তিনি দাদা, ঠাকুর দাদা, যিনি মাস্টার তিনি বাবু, মাস্টার বাবু, যিনি দাদা তিনি মশাই, দাদা মশাই, যিনি ঋষি তিনি কবি, ঋষি কবি, যিনি গুরু তিনি দেব, গুরুদেব, জামাইবাবু, যিনি বাবু তিনি, যিনি জামাই তিনি বাবু, জামাইবাবু। তখন দুটো বিশেষ্য পদের সমাস হচ্ছে যিনি তিনি দিয়ে। দুটো বিশেষণ হলে যা তা, বা কাঁচা অথচ মিঠে, শান্ত ও শিষ্ট, বা শান্ত এবং শিষ্ট। অথচ কেন বলছি না, কারণ শান্ত শিষ্ট সেম টাইপের গুণ। যদি বলি চালাক চতুর, দুটো সেম টাইপের গুণ, তাই অথচ না বলাই ভালো। এরম বললে ভালো হয়, যে চালাক সেই চতুর, কারণ বিপরীত গুণ নয়। যদি বিপরীত গুণ হতো তাহলে অথচ বলতাম, কিন্তু চালাক আর চতুর, ওই কাঁচা অথচ মিঠে, কারণ দুটো আলাদা গুণ, একরকম নয়। কাঁচা হলে সাধারণত খারাপই খেতে হয়, কিন্তু এখানে মিঠে, তাই কাঁচা অথচ মিঠে। আর যখন সেম সেম গুণ বলছি, তখন যে চালাক সেই চতুর, চালাক চতুর। এই হলো কর্মধারার কনসেপ্ট। কর্মধারার অনেকগুলো ভাগ, অনেক বিরাট সমাস, তার মধ্যে অনেক সময় সমাস করতে গেলে, কর্মধারায় সমাসবদ্ধ পদটা বা সমস্ত পদকে ভাঙতে গেলে মাঝখানে একটা পদ আনতে হয় অতিরিক্ত। যেমন ঘি ভাত বলে তো দিলাম, তাহলে ঘি ভাত, ঘি ও ভাত বললে তো দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, তাহলে একটাই জিনিসকে বোঝাচ্ছি ঘি ভাতের, টোটাল থালায় ঘি ভাত মাখানো আছে, বা দুধ ভাত, তখন আমরা বলছি ঘি মিশ্রিত ভাত, ঘি ভাত। এই মিশ্রিত শব্দটা আনতে হচ্ছে, নইলে ব্যাসবাক্য সাজাতে পারবো না। দুধ ভাত, দুধ মিশ্রিত ভাত, মিশ্রিত শব্দটা আনতে হচ্ছে। পল ও অন্ন পলান্ন, এই পল মানে আসলে মাংসকে বলে, তাহলে পল ও অন্ন পলান্ন, পল শব্দটার ও অন্ন আলাদা আলাদা নয়, মিশে হয়েছে, পল মিশ্রিত অন্ন পলান্ন, তাই মিশ্রিত শব্দটা না আনলে বোঝাতে পারবো না। সহজ উদাহরণ দিয়ে, একাদশ, এক যে 10 তো বোঝাতে পারি না, 1 + 10 তো বলতে পারি না, তাহলে প্লাসটা আনলেও সেটা কর্মধারা হয়। 1 + 10 একাদশ, দ্বি + 10 দ্বাদশ, দা অধিক দ্বি অধিক বিংশতি, দ্বাবিংশতি, এই যে শতাব্দী চলছে। পঞ্চ + 10 পঞ্চদশ, ষষ্ঠ + 10 ষষ্ঠদশ। এই অধিক শব্দটা না এনে একাদশ, দ্বাদশ, পঞ্চদশ, ষষ্ঠদশ এদের কাউকে ব্যাখ্যা করা যায় না, তাই অধিক শব্দটা আনতে হচ্ছে। এবং ব্যাসবাক্য যখন করছি অধিক আনছি, আবার সমস্ত পদের লোপ হয়ে যাচ্ছে, তাই একে বলছে মধ্যপদলোপী কর্মধারা। যেমন বিজয় শঙ্খ বা বরযাত্রী,
এটা বলতে গেলে তোকে একটা এক্সট্রা ব্যাসবাক্যের পদ আনতে হবে, বা সিংহাসন। কিরাম? বিজয় শঙ্খ। আরে বিজয়ের শঙ্খ শুধু বলে দিলে হলো না, বোঝা যাবে না। বিজয় সূচক যে শঙ্খ, অর্থাৎ যা দিয়ে বিজয় ঘোষণা করা হয়, বা বিজয় ঘোষণার শঙ্খ, তাহলে এই সূচক ঘোষণা শব্দটা মাঝখানে আনলি, আবার ব্যাসবাক্যে সেটার সমস্ত পদে লোপ হয়। তাই একে বলে মধ্যপদলোপী কর্মধারা। অর্থাৎ এমন একটা শব্দ ব্যাসবাক্যে আসে যেটা সমস্ত পদে থাকে না, নিয়ে আসতে হয়। যেমন বর যাত্রী, তুই বরের যাত্রী তো বলতে পারিস না, বরের অনুগমনকারী যাত্রী, বরের সঙ্গের যাত্রী। সঙ্গ বা অনুগমন শব্দটা না আনলে তুই বরযাত্রীকে ব্যাখ্যাই করতে পারবি না। কিংবা সিংহাসন, সিংহের আসন তো নয়, সিংহ চিহ্নিত আসন, অর্থাৎ সিংহ আঁকা আছে এমন আসন, সিংহ অঙ্কিত আসন, সিংহ চিহ্নিত আসন, যাই বল, মাঝখানে চিহ্নিত অঙ্কিত কিছু একটা আনতে হবে, তা নইলে ব্যাসবাক্য হবে না। তাই একে বলে মধ্যপদলোপী কর্মধারায়। মধ্যপদলোপী কর্মধারায় ব্যাসবাক্যটা আনতে গেলে কি মধ্যপদ লোপ হয়েছে সেটা জানতে হবে। যেমন আকাশবাণী, আকাশ থেকে আসা বাণী বলিস বা আকাশ প্রেরিত বাণী বলিস, তাহলে কিছু এক্সট্রা শব্দ না আনলে আকাশবাণীকে ব্যাখ্যা করতে পারবি না। এই এক্সট্রা শব্দটা কি জানতে হবে। সহজ কি? গঙ্গা নদী, গঙ্গা নামক নদী। দোয়েল পাখি, দোয়েল নামক পাখি। এগুলো সহজ, আনা সহজ। হাসি মুখ, হাসি ভরা মুখ। রেল লাইন, আসলে রেল মানে কিন্তু ইস্পাত। রেল নির্মিত লাইন, রেল লাইন, নির্মিত শব্দটা আনতে হয়েছে। ভাতৃদ্বিতীয়া, ভাইয়ের কল্যাণের দ্বিতীয়া, ভাইয়ের কল্যাণ কামনার দ্বিতীয়া, ভাইয়ের কল্যাণ সূচক দ্বিতীয়া। কিছু মাঝখানে অতিরিক্ত শব্দ আনতে হচ্ছে। এই হলো মধ্যপদলোপী কর্মধারার একটা অংশ। মধ্যপদলোপী কর্মধারার সমাসের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতেই হবে, ভেতরের ব্যাসবাক্য অন্য শব্দ এনে করতে হবে, শব্দের ধারণা না থাকলে করা যাবে না। যেমন হাঁটু জল, হাঁটু পর্যন্ত জল, এই পর্যন্ত শব্দটা আনতে হবে। আমি আগেই উদাহরণ দিলাম প্রীতিভোজ, প্রীতি কামনার ভোজ, এই কামনা শব্দটা আনতে হবে, তবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস করা যাবে। যেমন মুক্ত বলয়, মুক্ত নির্মিত বলয়, মুক্ত খচিত বলয়, কিছু একটা শব্দ আনতেই হবে, এবং সেই শব্দের ধারণা না থাকলে করা কঠিন হবে। কর্মধারয় সমাসের আরও তিনটে বিশেষ জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ। কর্মধারয় জিনিসের তিনটে বিশেষ জিনিস খুব গুরুত্বপূর্ণ। তিনটে ভাগ হলো উপমেয় কর্মধারয়, উপমান কর্মধারয় এবং রূপক কর্মধারয়। মুগ্ধ, তোর অসুবিধা হচ্ছে না? তুমি জোরে বলছি, ওকে। উপমান, উপমেয় এবং রূপক, অর্থাৎ দুটো বিশেষ্য পদ বা দুটো বিশেষণ পদের মধ্যে তুলনা বোঝালে এই ধরনের সমাস হয়। ধরা যাক এর সাথে তুলনা হচ্ছে এবং বির তুলনা হচ্ছে, আর সি হলো কনস্ট্যান্ট বা সাধারণ ধর্ম। তুলনা কেন হচ্ছে? কিছু তো মিল আছে। যখন এ এবং বি দুজনে উপস্থিত থাকে, যার সাথে তুলনা এবং যে তুলনা, তখন সি উপস্থিত থাকে না, সাধারণ ধর্ম বসার জায়গা পায় না, তখন তাকে বলে উপমিত কর্মধারয় সমাস। যেমন সোনার মতো মুখ, সোনামুখী বা সোনামুখ, দুটোর মিল কেন আমরা পাচ্ছি না? সোনার সঙ্গে মুখের তুলনা কেন, মিল কেন আমরা পাচ্ছি না? শাঁখালু, শাঁখার মতো আলু। পুরুষ সিংহ, পুরুষ সিংহের মতো, সব উপমিত কর্মধারায়। দুটোই আছে, কার সাথে তুলনা, পুরুষের সঙ্গে কার তুলনা, সিংহের তুলনা। কেন তুলনা আমি জানি না, বীরত্ব না হিংস্রতা সেটা অন্য প্রশ্ন। নয়ন কমল, নয়ন কমলের মতো, কার সাথে তুলনা? নয়নের সঙ্গে। কমল মানে পদ্মের তুলনা। বিম্ব অষ্ঠ, বিম্ব একটা ফল, তার সঙ্গে তুলনা ওষ্ঠ, ঠোঁটের বিম্ব ওষ্ঠ, বিম্ব আর ওষ্ঠের তুলনা। কেন তুলনা সেটা নেই। অর্থাৎ উপমেয়, যার সাথে তুলনা সে রয়েছে, যার সঙ্গে তুলনা সে রয়েছে, যার তুলনা সেও রয়েছে, কিন্তু সাধারণ ধর্ম মিলটা কেন সেটা নেই। এই দুটো যখন থাকে, মিলটা বসার জায়গা পায় না, তখন তার নাম উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয়। ঠিক তেমনি যখন সাধারণ ধর্মটা থাকে আর উপমান থাকে, কিন্তু যার সঙ্গে তুলনা সে থাকে না,
যেমন তুষার ধবল, তুষারের মতো ধবল। দুধ সাদা, দুধের মতো সাদা। কি দুধ, দুধের সঙ্গে তুলনা, কার তুলনা সেটা নেই। সাধারণ ধর্মটা এসে সেই জায়গাটা দখল করেছে। এ আর সি রয়েছে, উপমান রয়েছে আর সাধারণ ধর্ম রয়েছে, দুধ রয়েছে আর সাদা রয়েছে, মিশি রয়েছে, মিশি আর কালো রয়েছে। মিশির মতো কালো কি সেটা নেই। সিঁদুর রাঙা, সিঁদুর রয়েছে, রাঙা রয়েছে। তখন তাকে বলে উপমান কর্মধারয় সমাস। কারণ উপমানটাই রয়েছে, সাধারণ ধর্ম রয়েছে আর উপমানটাই রয়েছে, উপমিত নেই, সে বসার জায়গা পায়নি। তখন তাকে বলে উপমান কর্মধারয় সমাস। অর্থাৎ যার সঙ্গে তুলনা সে নেই, যার তুলনা সে নেই, উপমানটা রয়েছে কিন্তু উপমেয় যার তুলনা সে নেই, তখন তাকে বলছে উপমান কর্মধারয় সমাস। আর একটা গভীর ব্যাপার আছে, যখন সাধারণ অর্থে কোনো সাধারণ ধর্ম তুই খুঁজেই পাবি না। চাঁদ বদন বললে চাঁদের মতো বদন, তুই আন্দাজ করতে পারিস সাধারণ ধর্মটা কি। সাধারণ অর্থে সুন্দর, সোনামুখ, সোনার মতো ফর্সা বা সোনার মতো হলুদাব, কল্পনা বুঝতে পারিস সাধারণ ধর্ম। যখন দুটোর মধ্যে সাধারণ অর্থে কোনো সম্পর্কই নেই কিন্তু খুব গভীর অর্থে সম্পর্ক, তাকে বলে অভেদ সম্পর্ক, তখন হয় রূপক। অর্থাৎ এ আর বি, উপমান আর উপমেয়কে যদি এ আর বি দুটো কনস্ট্যান্ট ধরি, দুটো পদার্থ ধরি, তাদের মধ্যে যখন সাধারণ অর্থে কোনো মিল নেই কিন্তু গভীর অর্থে মিল আছে, অভেদ বলে সেই মিলকে। কেমন অভেদ সম্পর্ক? প্রাণ পাখি, প্রাণরূপ পাখি, প্রাণ পাখি, রূপ শব্দটা আনতে হয় রূপক কর্মধারয়ের ব্যস্ত বাক্যে, তখন তাকে বলে রূপক। অর্থাৎ প্রাণ আর পাখি আপাতদৃষ্টিতে কোনো মিল নেই কিন্তু প্রাণটা পাখির মতো, যে কোনো সময় উড়ে যেতে পারে, তাই গভীর অর্থে বলা হয় প্রাণ পাখি, প্রাণরূপ পাখি, প্রাণ পাখি। ঠিক তেমন যদি আমরা বলি প্রাণ পাখি, প্রাণরূপ পাখি, আপাতদৃষ্টিতে প্রাণ আর পাখির মধ্যে কোনো মিল নেই কিন্তু কেন বলছে, মানে গভীর অর্থে মিল আছে। প্রাণ যে কোনো সময় পাখির মতো উড়ে যায়, মানুষের মৃত্যু হয়। রূপক, অভেদ অর্থে। কথারূপ অমৃত, অমৃত খুব আশ্চর্য একটা জিনিস ধরি, যদি উপাদেয় একটা খাদ্য যদি ধরি, কথা, আমরা যে কথা বলছি তার সঙ্গে অমৃতের কোনো সম্পর্ক নেই কিন্তু কথারূপ অমৃত, অর্থাৎ কথা গভীর অর্থে অমৃতের মতো হয়ে মানুষকে শান্তি দিতে পারে, আনন্দ দিতে পারে, তাই কথারূপ অমৃত, কথামৃত। চরণ পদ্ম, আক্ষরিক অর্থে বললে চরণ পদ্মের ন্যায়, চরণের সঙ্গে পদ্মের তুলনা উপমিত কর্মধারা। রক্ত জবা, রক্তের মতো জবা, জবা রক্তের ন্যায়, অর্থাৎ জবা ফুলটার তুলনা রক্ত, সাধারণ ধর্ম, উপমান, রক্ত আর জবা রয়েছে। কিন্তু যদি বলি করুণা সিন্ধু, সিন্ধু করুণা হলো দয়া, কাইন্ডনেস, তার সাথে সিন্ধু অর্থাৎ সমুদ্রের মতো বিরাট, আপাতদৃষ্টিতে কোনো তুলনা নেই কিন্তু কনসেপ্টটা কোথায়, দুটোর মধ্যে গভীর একটা মিল রয়েছে, অভেদ। অর্থাৎ সমুদ্রের মতো বিরাট তার হৃদয়ের করুণাবোধ, করুণা সিন্ধু। শোক অনল, আগুন আর শোকের তুলনা হচ্ছে, কোনো সম্পর্ক নেই কিন্তু শোক যেন ভেতরে ভেতরে মানুষকে দগ্ধ করে, পোড়ার মতো যন্ত্রণা দেয়, যেমন পুড়লে জ্বালা করে, মানুষ ভিতরে সেই শোককে অনুভব করে, তাই শোকরূপ অনল, শোকানল। প্রেম অগ্নি, প্রেম অগ্নি, প্রেমরূপ অগ্নি, অর্থাৎ সাধারণ দৃষ্টিতে কোনো মিল নেই কিন্তু ভালোবাসা মানুষকে আগুনের মতো জ্বালায়, এতটাই জ্বালায় যে খুনটুনো করে দিচ্ছে, পরপর 4-5টা ঘটনা ঘটল। অর্থাৎ প্রেমরূপ অগ্নি, প্রেমাগ্নি, মানে তার এত আগুন যে বিস্ফোরণ ঘটে যাচ্ছে, তারই ফলশ্রুতি ক্রাইম। কিন্তু কর পল্লব, কর হাতের তালু, পল্লবের মতো, পাতার মতো, সাধারণ ধর্ম নেই কর আর পল্লবের তুলনা, উপমিত। আমি সাধারণ ধর্মটা আন্দাজ করতে পারি যেটা পাতার মতো সফটনেস বা নরম অর্থে বোঝাচ্ছে। কিন্তু যখন বলছি আঁখি পাখি, মন মাঝি, মন মাঝির মতো, নৌকা ভেবে মাঝি যেমন অনেক দূর চলে যেতে পারে, আমাদের ভাবনাও বহুদূর চলে যেতে পারে, তাই মন আর মাঝির মিল নেই কিন্তু মনরূপ মাঝি, রূপক কর্মধারায়, গভীর অর্থে। আঁখি পাখি, আঁখি পাখির মতো, পাখি উড়ে উড়ে যায়, আঁখি একবার এদিকে তাকাচ্ছে, একবার ওদিকে, একবার ওদিকে, অল্প সময়ের মধ্যে প্রচুর দ্রষ্টব্য দেখে নিতে পারে, পাখির মতো যেন উড়ে উড়ে যায়, তাই আঁখিরূপ পাখি, আঁখি পাখি, এই অর্থে রূপক কর্মধারা।
সমাস ব্যাসবাক্য অনুসারী হবে, অর্থাৎ একটা সমাসবদ্ধ পদকে যেমন ব্যাসবাক্যে তুই ভাঙবি অবশ্যই তার রিলেটেড হতে হবে, কিন্তু অনেক সময় একটা সমাসবদ্ধ পদকে একাধিক রকম ব্যাসবাক্যে ভাঙা যায়। যেমন ভাববি তেমন, যেমন ব্যাসবাক্য হবে সেই অনুসারে সমাস নির্ণয় হবে। যদি আক্ষরিক অর্থে বলি চরণ পদ্মের ন্যায়, তাহলে উপমিত কর্মধারয় সমাস চরণ ও পদ্মের তুলনা, সাধারণ ধর্ম অনুপস্থিত। কিন্তু এইভাবে কেউ বলতেই পারে কথা অমৃতের মতো কথামৃত, কথা ও অমৃতের তুলনা। কিন্তু যদি গভীর অর্থে ভাবিস, চরণ পদ্মের মতো সুন্দর বলেই চরণ পদ্ম নয়, চরণ পদ্মের মতো পূজ্য পবিত্র, এই অর্থে আপাত দৃষ্টিতে মিল নেই চরণ আর পদ্মের, চরণকে পদ্মের মতো দেখতে নয়, তাহলে গভীর অর্থ আছে, সাধারণ ধর্মটা গভীর। তখন যদি তুই এটাকে এইভাবে ভাঙিস, তাহলে তুই রূপক লিখতে পারিস চরণরূপ পদ্ম চরণ পদ্ম, কথারূপ অমৃত কথামৃত, এখানে রূপক কর্মধারায় হবে। অর্থাৎ ব্যাসবাক্য অনুসারী সমাস, ব্যাসবাক্যটা তুই যেমন ভাঙবি সেটাকে অবশ্যই রিলেটেড হতে হবে, খুব কন্ট্রা করে গেলে বা খুব অমিল তৈরি হলে হবে না, সেই অনুযায়ী সমাস হবে। যদি রূপ কনসেপ্টে ধরিস তাহলে রূপক কর্মধারা এবং মাঝখানে রূপ লিখতে হবে, চরণ রূপ পদ্ম চরণ রূপ চরণ পদ্ম, কথারূপ অমৃত কথামৃত। মধ্যপদলোপী সমাস বলার সময় ষট অধিক দোষ ষোড়শ, এটা বলিনি, ষষ্ঠদশ বলেছি, ত্রুটি হয়েছে। আমি আবার রিপিট করছি, ষট মূর্ধন্য ষট টয় হসন্ত, ষট অধিক দশ ষোড়শ, ষষ্ঠদশ নয়। একাদশ এক অধিক দশ মধ্যপদলোপী, দ্বাদশ দ্বি অধিক দশ, দ্বাবিংশতি দ্বি অধিক বিংশতি, এগুলো সব মধ্যপদলোপী হয় এই ফরম্যাটে। ষষ্ঠ অধিক দশ ষোড়শ বা ষট অধিক দশ, ষট ইকুয়াল টু ষষ্ঠ। আচ্ছা, সমাসের তো 9টা ভাগের কথা বলেছি, এই 9টা ভাগের অর্থ প্রাধান্য কোন সমাসে কি সেই ব্যাখ্যাটা একটু করে দিই। ব্যাখ্যাটা এরকম, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, বহুব্রীহি সমাসে সম্পূর্ণ অন্য অর্থ প্রাধান্য পায়, নিত্য সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, কেবলমাত্র অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে দ্বন্দ্বে উভয় পদের অর্থ প্রাধান্য, অব্যয়ীভাবে পূর্বপদের অর্থ প্রাধান্য, বহুব্রীহি সমাসে সম্পূর্ণ অন্য একটি অর্থ প্রাধান্য পায়, বাকি সব সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। উপমান উপমিত এবং কর্মধারয়, উপমান উপমিত এবং রূপক, এই 3 ধরনের যে কর্মধারয়ের কথা বললাম, কর্মধারয় সমাসের 3টে ভাগ। উপমান, যার সঙ্গে তুলনা, যার তুলনা তাদের একজন উপস্থিত, যার সঙ্গে তুলনা সে উপস্থিত, যার তুলনা সে উপস্থিত নেই। উপমিত, উপমান এবং উপমেয়, যার সঙ্গে তুলনা যার তুলনা দুজনেই উপস্থিত। রূপক, যার সঙ্গে তুলনা যার তুলনা দুজনেই উপস্থিত। উপমান সাধারণ ধর্ম উপস্থিত, উপমিত সাধারণ ধর্ম উপস্থিত নেই, রূপক সাধারণ ধর্ম উপস্থিত নেই। যে সমাসে ব্যাসবাক্য হয় না, সম্পূর্ণ নতুন পদ এনে ব্যাসবাক্য সাজাতে হয়, তাকে বলে নিত্য সমাস। অর্থাৎ স্বাভাবিকভাবে কোনো ব্যাসবাক্য হয় না, অন্য সমাস এনে ব্যাসবাক্য সাজাতে হয়, তাকে বলে নিত্য সমাস। যেমন ভাষান্তর, অন্য ভাষা, কেবলমাত্র, কেবল একটি, বনান্তর, অন্য বন, যুগান্তর, অন্য যুগ, ধর্মান্তর, অন্য ধর্ম, গ্রামান্তর, অন্য গ্রাম। আবার কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প, অন্য কিচ্ছু হয় না, কৃষ্ণ যে সর্প কৃষ্ণ সর্প নয়, কালো সাপ নয়, কৃষ্ণ সর্প কৃষ্ণ সর্প, কোনো ব্যাসবাক্যে আলাদা কিছু আসেই না, তাই একে বলে নিত্য সমাস। অর্থাৎ নিত্য মানে হলো সমাসই যেন পদ্মা ব্যবহার বা চলছে, তার আলাদা কোনো ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে গেলে জোর করে করতে হয়।
ইন্দুনিভ, ইন্দ্রনিভ মানে চাঁদের তুল্য। আলাদা করে ব্যাসবাক্য হয় না, নিত্য সমাসই যেন শব্দর প্রয়োগ, তাই একে বলে নিত্য সমাস। যেমন দর্শন মাত্র, কেবল দর্শন। মন্বন্তর, অন্য মন্য, একে বলে নিত্য সমাস। সব সমাসেরই অলোপ হয়, বিভক্তি থেকে গেলেই অলোপ। ওই গায়ে হলুদের গায়ে এটা থেকে গেলে অলোপ। জলে জঙ্গলে, জলে ও জঙ্গলে দ্বন্দ্ব, কিন্তু অলোপ দ্বন্দ্ব। যে সমাসে বিভক্তি থেকে যায় তাতেই অলোপ হয়। এর বাইরে বলেছিলাম আর একটা সমাসের কথা, সেটা হলো বাক্যাশ্রয়ী সমাস। অর্থাৎ যখন একটা বাক্যের ফেজ বা বাক্যাংশ সমাস হয় তখন তাকে বলে বাক্যাশ্রয়ী সমাস। কিরম? সব পেয়েছির দেশ, যেন সব পেয়েছির যে দেশ, বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, সবুজ বাঁচাও কমিটি। অর্থাৎ একটা ফেজ যেন সমাস হিসেবে ব্যবহার হচ্ছে, একে বলে বাক্যাশ্রয়ী সমাস। অর্থাৎ একটা বাক্যই যেন সমাস হিসেবে প্রয়োগ হয়েছে, সমাস হিসেবে আছে, একটা বাক্যের ফেস বা বাক্যাংশ, একে বলে বাক্যাশ্রয়ী সমাস। গভীরভাবে দেখলে বাক্যাশ্রয়ী সমাসের মধ্যে আবার দ্বন্দ্ব থাকতে পারে, কর্মদ্বারায় থাকতে পারে, তৎপুরুষ থাকতে পারে, এসব সমাস ঢুকে থাকতে পারে, মিশের থাকতে পারে সবটার মধ্যে। আর বলেছিলাম দ্বিগু। দ্বিগু যেন অনেকটাই কর্মধারয়ের মতো। প্রথম পদ সংখ্যাবাচক বিশেষণ, পরের পদ বিশেষ্য। প্রথম পদ সংখ্যাবাচক বিশেষণ, পরের পদ বিশেষ্য, এই নিয়ে হয় দ্বিগু সমাস। দ্বিগু অর্থাৎ দুটি গরুর সমাহার। সমাহার বা জড়ো হওয়া, দ্বিগুতে একত্রিত হওয়াটা বোঝায়। চারটি পায়ের সমাহার চৌপায়া, তিন পান্তরের সমাহার তেপান্তর, তিনটি ফলের সমাহার ত্রিফলা। অর্থাৎ দ্বিগুতে সংখ্যাবাচক এবং জড়ো হওয়া, পাঁচটি মাথার সমাহার পাঁচ মাথা, কিন্তু বিশেষ অর্থ বোঝালে হবে না। পঞ্চ আনঞ্জার পঞ্চানন বিশেষ অর্থ বোঝায়, পাঁচটা মাথার জড়ো হওয়া বোঝায় না, তাই সেখানে দ্বিগু হবে না। দ্বিগু সংখ্যাবাচক এবং সমাহার বা জড়ো হওয়া বোঝায়। আর তদ্ধিতান্ত দ্বিগু কাকে বলে? যখন তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন সমাস হয়, যেমন ওই আলাদা একটা পদ থাকে সঙ্গে সমাহার ছাড়াও। তিন কড়ি, তিন কড়ির মূল্যে কৃত, ওই ক্রয় কৃত এইসব আসছে, তাই তিন কড়ি, সাত কড়ি, সাত কড়ির মূল্যে কৃত, এগুলো তদ্ধিতান্ত। কিন্তু আমরা যদি বলি সাত কড়ির সমাহার সাত কড়ি, দু কড়ির সমাহার দু কড়ি, আজকের দিনে যদি এইভাবে ব্যাখ্যা করি তাতেও ভুল হয় না। যেমন পঞ্চপ্রদীপ, পঞ্চপ্রদীপের সমাহার, পাঁচটা প্রদীপ জড়ো হয়েছে, সমাহার আসবেই ব্যাসবাক্যে বা জড়ো হওয়া। এই হলো দ্বিগু। দ্বিগুর প্রথম পদ সংখ্যাবাচক বিশেষণ, পরের পদ বিশেষ্য, এবং জড়ো হওয়া অর্থে দ্বিগু হয়। বিশেষ অর্থ বোঝালে কিন্তু দ্বিগু হয় না, সেক্ষেত্রে সংখ্যাবাচক বহুব্রীহি হয়। সেটা কী বা কী ব্যাপার আমি সেটা পরে বলছি। আমরা সংখ্যাবাচক সমাস দ্বিগুর কথা বলেছিলাম, যার পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং পরের পদ বিশেষ্য। সমাহার অর্থে দ্বিগু বোঝায় অথবা তদ্ধিতান্ত অর্থে দ্বিগু বোঝায়, এই দুই ধরনের দ্বিগু হয়। আমরা বলেছিলাম সংখ্যাবাচক বহুব্রীহির সঙ্গে এর পার্থক্যটা কী। খুব সংক্ষেপে বললে আমরা এইটুকু বলতে পারি, এক কথায় সংখ্যাবাচক দ্বিগুতে সমাহার বোঝায়, দ্বিগু সংখ্যাবাচক সমাস কিন্তু সমাহার বোঝায়। কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি প্রথম পদটা সংখ্যাবাচক বিশেষণ হলেও বিশেষ অর্থ বোঝায়। চতুক আনঞ্জার বা চারটি আনঞ্জার, তাকে বলে চতুরানন, অর্থাৎ ব্রহ্মা। পঞ্চ আনঞ্জার পঞ্চানন, মহাদেব বা শিব, বিশেষ অর্থ বোঝাচ্ছে। দশ আনঞ্জার দশানন, স্বয়ং রাবণকে বোঝাচ্ছে। এই বিশেষ অর্থের জন্য বহুব্রীহি হচ্ছে। দশটা আননের সমাহার, অর্থাৎ দশ মাথার এক হয়ে দশ আনন নয়, অর্থাৎ দশ বন্ধু এক হয়ে আড্ডা মারছে, আমরা বলতে পারি না দশ আনন আড্ডা মারছে, যে দশটা মুখ জড়ো হয়েছে। এখানে জড়ো হওয়া বা সমাহার বোঝাচ্ছে না, এখানে বিশেষ অর্থ বোঝাচ্ছে। তাহলে এই প্রশ্নটাও পরীক্ষার হলে এর আগে এসছে, সংখ্যাবাচক দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীহির পার্থক্য কী। অর্থাৎ সংখ্যাবাচক বহুব্রীহি বিশেষ অর্থ বোঝায়, সংখ্যাবাচক দ্বিগু সমাহার বা জড়ো হওয়া বোঝায়। এই দুইয়ের বিশেষ অর্থগত পার্থক্য এটাই। এরপর যে সমাসের কথা বলবো সেটা হলো অব্যয়ীভাব। 9টা সমাসের ভাগ আমরা পড়েছি, তার মধ্যে অব্যয়ীভাব এমন একটা সমাস যেটায় একমাত্র পূর্বপদের অর্থ প্রাধান্য পায়।
বহুব্রীতে অন্য পদের অর্থ প্রাধান্য পায়, দ্বন্দ্বে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, বাকি সমস্ত সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। অব্যয়ীভাব একমাত্র সমাস যেখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। অব্যয়ীভাব যখন সমাসবদ্ধ পদ হয় তার পূর্ব পদটা হয় অব্যয় এবং তার উপরেই জোর পড়ে। যেমন কীরকম? প্রভাত, প্রকৃষ্ট রূপে ভাত, প্রকৃষ্টভাবে ভাত। এই প্রকৃষ্ট উপসর্গটা অব্যয়, প্রভাতের উপসর্গটা অব্যয়, তাই একে বলছে অব্যয়ীভাব। আপাদ মস্তক, আটা অব্যয়, আসলে পা থেকে মাথা পর্যন্ত, এটাকে পুরোটাকে বলছে আপাদ মস্তক, আটা অব্যয়, তাই আপাদ মস্তক অব্যয়ীভাব সমাস। আবার অনেকে এই আপাদ মস্তক বা আসমুদ্র হিমাচল, যেটা ব্যাপক বিস্তার বোঝায়, তাকে ব্যাপ্তি তৎপুরুষের মধ্যেও ফেলতে চান, কিন্তু এগুলোকে আমরা আজকাল অব্যয়ীভাবের মধ্যে ফেলেছি, কারণ প্রথম পদটা অব্যয়, উপসর্গটা অব্যয়। যেমন ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, আগে এগুলোকে উপসর্গ তৎপুরুষ বলা হতো, কিন্তু এখন অব্যয়ীভাবের মধ্যে ফেলা হচ্ছে, কারণ ভিক্ষার অভাব দুর্ভিক্ষ দুটা অব্যয়, ভাতের অভাব হাভাত, হাটা অব্যয়, এই জন্য দুর্ভিক্ষ, বৃষ্টির অভাব অনাবৃষ্টি, আচারের অভাব অনাচার, অনাবৃষ্টি অনাচার, এই অনাটা অব্যয়, উপসর্গ তো একটা অব্যয়, তাই একে অব্যয়ীভাবের মধ্যে ফেলা হচ্ছে। অব্যয়ীভাবের পদটা না জানলে আমরা বুঝতে পারবো না, বলতে পারবো না ব্যাস বাক্যটা থেকে সমাসে। যেমন যথেষ্ট, অর্থাৎ ইষ্টকে অতিক্রম না করে, যথেষ্ট। যথার্থ, অর্থের অনুসারী, যথার্থ। প্রতিমূর্তি, মূর্তির মতো বা মূর্তির সদৃশ প্রতিমূর্তি। কুলের সম্মুখভাগ, উপকূল। কুলের অনুরূপ, অনুকূল। কুলের বিপরীত, প্রতিকূল। নদীর সমীপে, উপনদী। নগরীর সম্মুখে, উপনগরী। দ্বীপের মতো, উপদ্বীপ বা দ্বীপের সদৃশ, উপদ্বীপ। ধ্বনির সদৃশ, প্রতিধ্বনি। ক্ষুদ্রদান, অনুদান। ক্ষুদ্র শাখা, প্রশাখা। এখন কোন ক্ষেত্রে কোন অব্যয়পদ আসছে সেটা যদি আমরা না জানি তাহলে আমরা বার করতে পারবো না। যেমন প্রত্যক্ষ, অক্ষীর সম্মুখে প্রত্যক্ষ, তাহলে আমাকে বুঝতে হবে প্রত্যক্ষের প্রতি অক্ষ, এই প্রতিটা কোন অর্থে ব্যবহার হচ্ছে, তবে আমরা বুঝতে পারবো, না হলে বলতে পারবো না। অনুরূপ, রূপের যোগ্য মানে অ্যাসেনাস। গ্রহণের যোগ্য, অনুগ্রহ। গ্রহণযোগ্য হতে পারে কিন্তু তাতে সমাস হবে না। গ্রহণযোগ্য, অনুগ্রহ। অতিমানব, মানবকে অতিক্রম করে। অতিলৌকিক, লৌকিককে অতিক্রম করে। অলৌকিক, নয় লৌকিক, অলৌকিক। পিতামহর পূর্ব, প্রপিতামহ। জনে জনে, প্রতিজন, প্রত্যেক বা প্রতিজন। মাসে মাসে, প্রতি মাস। ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণ। দিনে দিনে, প্রতিদিন। হিংসার বিপরীত, প্রতিহিংসা। নয় হিংসা, অহিংসা। অর্থের অভাব, অনর্থ। এগুলো অব্যয়ীভাব সমাস। বিম্বের বিপরীত, প্রতিবিম্ব, রিফ্লেকশন। গড়মিল, নেই মিল, গড়মিল। নেই হাজির, গড় হাজির, বা নেই হাজির হয় না, নয় হাজির, গড় হাজির। রাগের পশ্চাৎ, রাগের মতো নয় কিন্তু, রাগের পশ্চাৎ মানে রাগের পরে যা আসে। অনুরাগ, অনু অব্যয়, তাই অনুরাগ অব্যয়ীভাব। কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ অব্যয়ীভাব।
একটু অব্যয়ভাব সমাসটা চোখ বোলাও কোনো প্রশ্ন থাকলে করতে পারো।